আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, তাজা সংবাদ। প্রথমেই জানাবো, গাজায় রুটির বদলে মিলছে গুলি। ভোরের আলো ফোটার আগেই গাজায় ক্ষুধার্ত মানুষের ভিড় জমে। গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে শিশুদের কান্না থামাতে বাবা মারা ছুটে যান রুটির খোঁজে। কিন্তু দুর্ভাগ্যজনক, সেখানে রুটির বদলে তারা ফিরছেন মাথায় গুলি নিয়ে, কেউ বা স্ট্রেকচারে করে, কেউ লাশ হয়ে ফিরছেন খাদ্য সংকটে বিধ্বস্ত গাজার দক্ষিণ অঞ্চলে। যখন মানুষ ট্রাকের পাশে ত্রাণের জন্য জড়ো হচ্ছে, ঠিক তখনই নামে ইসরায়েলি বুলেট বৃষ্টি। সম্প্রতি দেখা গেছে গাজার বিভিন্ন এলাকায় ত্রাণ নিতে আসা লোকজনদের উপর ব্যাপক হারে গুলিবর্ষণ করছে ইসরায়েলি সেনারা। এতে খাদ্য নিতে আসা নিরীহ ফিলিস্তিনিরা গুলির আঘাতে মারা যাচ্ছে। খাবার নিতে এসে তারা রুটির বদলে পাচ্ছে গুলি। এরপর জানাবো, গাজায় ইসরায়েলি বর্বরতা, বেসামরিক নাগরিকদের উপর হামলা যুদ্ধ অপরাধ বলছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ের প্রধান ভলকার তুর্ক বলেছেন, বেসরকারি নাগরিকদের উপর যেভাবে সরাসরি আক্রমণ চালাচ্ছে নেতানিয়াহু, সেটি আন্তর্জাতিকভাবে তিনি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছেন। তিনি যুদ্ধ অপরাধ করেছেন, তার যুদ্ধ অপরাধের দায়ে শাস্তি হবে। এদিকে কানাডার এক সিদ্ধান্তে ঘরে বাইরে বিপদে নরেন্দ্র মোদী। কানাডায় অনুষ্ঠিত হতে যা জি7 সম্মেলন এখনও আমন্ত্রণ পায়নি ভারত। এতে ঘরে বাইরে ইমেজ সংকটে পড়েছে হিন্দুত্ববাদী দেশটির প্রধানমন্ত্রী, পৃথিবীর নিকৃষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানাবো, চিকিৎসার অবহেলায় ধর্ষিত শিশুর মৃত্যু, উত্তাল ভারত। ভারতের বিহারে পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় দেরি হয় ধর্ষণের শিকার 10 বছর বয়সী এক দলিত মেয়ের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আজ মেয়েটি হাসপাতালেই মারা যায়। মেয়েটির পরিবারের অভিযোগ, আজ অ্যাম্বুলেন্সে প্রায় 4 ঘন্টা অপেক্ষার পর মেয়েটিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এত দীর্ঘ সময় অ্যাম্বুলেন্সে থাকার ফলে তার মৃত্যু হয়েছে। যদি চিকিৎসাটায় অবহেলা না হতো তাহলে মেয়েটি মারা যেত না। এরপরই এই চিকিৎসা নিয়ে উত্তাল পুরো ভারতবর্ষ। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বলছে জাতিসংঘ। পরিস্থিতি বিবেচনায় আওয়ামী লীগ নিষিদ্ধ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করে জাতিসংঘ। এ অবস্থায় স্পষ্ট করে আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনে কমিশনকে সহায়তা করবে তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ফিলিস্তিনে রুটির বদলে মিলছে গুলি। ভোরের আলো ফোটার আগেই ফিলিস্তিনের হাজার হাজার ক্ষুধার্ত মানুষের ভিড় জমে গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রে। শিশুদের কান্না থামাতে বাবা মায়েরা ছুটে যান রুটির খোঁজে। কিন্তু দুর্ভাগ্যজনক যে রুটির বদলে তারা ফিরছেন হাত পা মাথায় গুলি নিয়ে, কেউ স্ট্রাকচারে, কেউ বা লাশ হয়ে ফিরছেন খাদ্য সংকটে বিধ্বস্ত গাজার দক্ষিণাঞ্চলে। যখন মানুষ ট্রাকের পাশে ত্রাণের আশায় জড়ো হয়, ঠিক তখনই নামে ইসরায়েলি বুলেটের বৃষ্টি। সম্প্রতি রাফা এবং খান ইউনুসে মার্কিন সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রে এই ভয়াবহ মৃত্যু ফাঁদে পড়ে গুলিবিদ্ধ হয়েছে শত শত নিরীহ ফিলিস্তিনি, নিহত হয়েছে অনেকেই। শোয়েব আবু তোয়ের তাদের একজন। আজ তার 4 সন্তানের জন্য রুটি আনতে গিয়েছিলেন, তিনি কিন্তু ফিরেছেন মাথায় গুলিবিদ্ধ লাশ হয়ে। খবর আল জাজিরার। কয়েক সপ্তাহ ধরেই গাজায় সহায়তা কেন্দ্রগুলোতে দখলদার ইসরায়েলি বাহিনী নির্বিচারে গুলি চালাচ্ছে। তারা ত্রাণ দেওয়ার কথা বলে তারপর নিরীহ মানুষদেরকে সেখানে নিয়ে যায় এবং সেখানে তাদের উপর গুলি চালিয়ে হত্যা করা হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদেরকে। বলা হচ্ছে, তোমাদেরকে ত্রাণ দেব, তোমরা আমাদের সঙ্গে সই। কথা বলে নিরীহ মানুষ, ক্ষুধার্ত মানুষ তাদের সঙ্গে যায় খাবার পাওয়ার জন্য, কিন্তু তারা একটি একত্রিত করে সমস্ত মানুষদেরকে তারপর তাদের উপর গুলি চালিয়ে হত্যা করছে। এটি পৃথিবীর ইতিহাসে সবথেকে নিকৃষ্ট এক স্বৈরাচারী ঘটনা, যা পৃথিবীর বুকে এর আগে কোনোদিনও হয়নি। এ অবস্থা চলছে গাজায়।
নিরীহ মানুষরা এখন যাবে কোথায়, খাবে কি? এখন তাদের দেখার মতো কেউ নেই। যাও একটু আধটু জাতিসংঘ থেকে ত্রাণ আসতো সেটিও বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। অবস্থায় তারা অসহায় হয়ে পড়েছে। হামাসের যোদ্ধারা জানিয়েছে, পৃথিবীর মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন গাজার নিরীহ ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সামগ্রী পাঠায়। কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনী সীমান্ত দিয়ে কোনো খাদ্যদ্রব্য গাজায় প্রবেশ করতে দিচ্ছে না। আর এ কারণে সেখানে ব্যাপক হারে মানুষ দুর্ভিক্ষে না খেয়ে মারা যাচ্ছে। তারা যাও একটু আধটু ত্রাণ আনতে পারত, তাও সেই ত্রাণ কেন্দ্রগুলোতে মানুষদেরকে জড়ো করে তাদেরকে গণহারে হত্যা করা হচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতিসংঘ সহ পশ্চিমা বিভিন্ন রাষ্ট্র ইসরায়েলকে নিষেধ করা সত্ত্বেও তারা গাজায় এখনও গণহত্যা চালিয়ে যাচ্ছে। তারা তাদের ইচ্ছামতোই যাকে খুশি তাকে হত্যা করছে। তাদের পৃথিবীর কারো কাছেই জবাবদিহিতা করতে হয় না, কারণ মুসলিমদের রক্তের কোনো মূল্য নেই। গাজায় বেসামরিক নাগরিকদের হত্যা, গাজায় ইসরায়েলি বর্বরতা, বেসামরিক নাগরিকদের উপর হামলা যুদ্ধ অপরাধ বললেন জাতিসংঘের ভলকার তুর্ক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, বেসরকারি নাগরিকদের উপর সরাসরি আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আক্রমণ আন্তর্জাতিক আইনে গুরুতর লঙ্ঘন এবং একটি যুদ্ধ অপরাধ। তিনি বলেছেন, গাজায় সামান্য পরিমাণ খাদ্যের জন্য চেষ্টা করা বেসামরিক নাগরিকদের উপর হামলা একটি বিবেক বর্জিত ঘটনা। তুর্ক জানিয়েছে, গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হত্যাকাণ্ডের ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেছেন, একনাগাড়ে 3 দিন যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ফিলিস্তিনিরা হত্যার শিকার হয়েছেন এবং এজন্য দায়ী অবশ্যই দায়ীদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এছাড়াও গাজায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি নাগরিকরা ফিলিস্তিনিদের উপর হামলা করেছে এবং তাদের হত্যার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষায় থাকা লোকজন এর উপর ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর আসার পর একটি স্বাধীন তদন্তের আহ্বান জানানো হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ পরিচালিত রাফা কেন্দ্রে মানুষ খাবারের জন্য অপেক্ষা করার সময় গুলির কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। কানাডার এক সিদ্ধান্তে ঘরে বাইরে বিপদে নরেন্দ্র মোদী। কানাডায় অনুষ্ঠিত হতে যা G7 সম্মেলনে এখনও আমন্ত্রণ পায়নি ভারত। এতে ঘরে বাইরে ইমেজ সংকটে পড়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী দলীয় দল কংগ্রেস এটিকে নরেন্দ্র মোদীর আরেকটি বড় কূটনৈতিক ব্যর্থতা হিসেবে অভিহিত করেছে। তারা বলছে, নরেন্দ্র মোদীর পূর্বসূরি ভারতীয় প্রধানমন্ত্রী G7-এ বিশেষ মর্যাদা পেতেন। বর্তমান প্রেক্ষাপটে বিশ্বে মোদীর গ্রহণযোগ্যতার প্রশ্নটি আবারও আলোচনার দাবি রাখে খবর দ্য ইকোনমিক টাইমসের। কংগ্রেস পার্টি দাবি করেছে যে কানাডায় অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে ভারতকে আমন্ত্রণ না জানানো আরেকটি বড় কূটনৈতিক ভুল। তারা এটিকে ভারতের বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছে। কারণ নরেন্দ্র মোদী দেশে যতদিন পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, এ পর্যন্ত নরেন্দ্র মোদী কখনোই সফলতা অর্জন করতে পারেননি। নরেন্দ্র মোদী সরাসরি হিন্দু এবং মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছে। কারণে নরেন্দ্র মোদীকে বলা হচ্ছে হিন্দুত্ববাদী, কঠোর এক হিন্দুত্ববাদী সন্ত্রাসী। এই হিন্দুত্ববাদী সন্ত্রাসী তিনি ভারতের মুসলিমদেরকে গ্রেপ্তার করে তারপর বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করে দিচ্ছে। যারা ভারতের নাগরিক তাদেরও গ্রেপ্তার করে তারপর বাংলাদেশে পাঠানো হচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতের সাধারণ জনগণ যারা ভারতে জন্মগ্রহণ করেছে, ভারতে চাকরি করেছে বা ভারতেই সারা জীবন কাটিয়েছে, তাদেরকে বলা হচ্ছে তারা নাকি বাংলাদেশি। হিন্দি ভাষাভাষীর মানুষদেরকেও গ্রেপ্তার করে তারা বাংলাদেশের সীমান্ত দিয়ে রাতের আধারে পুশিন করছে, অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে দিচ্ছে। পৃথিবীর এক স্বৈরাচার নিকৃষ্ট প্রধানমন্ত্রী হচ্ছে নেতানিয়াহু, আরেকজন স্বৈরাচারী নিকৃষ্ট হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী। এই দুই কুখ্যাত সন্ত্রাসী পৃথিবীটাকে ধ্বংসের
একদম দ্বার প্রান্তে নিয়ে এসেছে। এছাড়াও পৃথিবীর বুকে এতটা নিষ্ঠুর আর কঠোর এমন সন্ত্রাসী শাসক আর একটিও নেই। ভারতের কসাই নামে পরিচিত নরেন্দ্র মোদী এই কসাইয়ের হাত থেকে মুসলিমদেরকে বাঁচতে হলে অবশ্যই তাদেরও প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই কসাইয়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, তা না হলে ভারতীয় উপমহাদেশ থেকে একসময় মুসলিমদেরকে নিধনের যে কর্মকাণ্ড শুরু করেছে, এর কারণে একসময় সবাই এর ভুক্তভোগী হবে। সেটি আজ হোক বা কাল হোক বা 2 দিন পরে হোক, সেটি মুসলিমদেরকে বুঝতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত, বলছে জাতিসংঘ। পরিস্থিতি বিবেচনা আওয়ামী লীগ নিষিদ্ধ সরকার রাজনৈতিকভাবে নিয়েছে বলে মনে করে জাতিসংঘ। অবস্থান স্পষ্ট করে আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন কমিশনকে সহায়তা করবে তারা। আজ জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ বা ডিক্যাপ জাতিসংঘ আবাসিক প্রতিনিধি দলের সঙ্গে ডিক্যাপ টক শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি বলেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহায়তা দিতে প্রস্তুত। বাংলাদেশে গত জুলাই আগস্টে মানবাধিকার পরিস্থিতির উপর জাতিসংঘের মানবাধিকার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে অন্তর্বিভক্তিমূলক নির্বাচনের কথা বলা আছে। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে করা এক প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেছে, নারী পুরুষ ও জাতিসত্তা নির্বিশেষে সমাজের সকল অংশের নাগরিক ভোট দিতে পারা উচিত। দেশের পরিস্থিতি হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর জাতিসংঘের বিবেচনায় অংশগ্রহণমূলক মানে দেশের সব মানুষের অংশগ্রহণ। আর আগামী জাতীয় নির্বাচনে জাতিসংঘ টেকনিক্যাল সাপোর্ট দিতে আগ্রহী। তবে নির্বাচন কখন হবে সেটা বাংলাদেশের সরকার ও জনগণ ঠিক করবে বলে জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। দেশের রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার ও নির্বাচন নিয়ে কথা বলছে গোয়েন লুইস ঠিক কোনটি আগে চান এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে ভবিষ্যতে সম্পৃক্ততা আরও বাড়ানোর কথা বলেছেন তিনি। এদিকে রাখাইনে মানবিক করিডোর হবে কিনা সেটা নির্ভর করছে বাংলাদেশ ও মিয়ানমারের সরকারের উপর। বাংলাদেশ মিয়ানমার সরকার সম্মত হলে এটা বাস্তবায়ন হবে বলে জানান গোয়েন লুইস। তবে 2 দেশের কোনো সরকারই যদি রাজি না হয় তাহলে সেক্ষেত্রে কোনো করিডোর হবে না, স্পষ্ট বার্তা।